তখন শুনেননি পুলিশরা আশিয়ানের নাম্বার বন্ধ থাকার কারণে ওদের লাস্ট লোকেশন ট্রেস করতে পারলেও এক্সাক্ট লোকেশন ট্রেস করতে পারছিল না। এখন যেহেতু আরেক নাম্বার খোলা আছে, সেটা দিয়ে ওদের এক্সাক্ট লোকেশন ট্রেস করা কয়েক সেকেন্ডের ব্যাপার হবে। জাবের নিজের কান্না থামিয়ে হানিয়ার কথাগুলো শোনে। আসলে তো হানিয়া যা বলেছে তা 100% সত্যি। জাবিয়া নিজের চোখের পানি মুছে নেয় ঝটফট করে। তারপর ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে জাহানকে ফোন লাগায়। সে জাহানকে হায়ার কল করার বিষয় জানায়। জাহান তার পুলিশ বন্ধুকে তৎক্ষণাৎ বিষয়টা সম্পর্কে অবগত করে। জাবেন কথা বলা শেষ করে চলে যায় অজু করতে। ওয়াক্ত প্রায় শেষের পথে। জাবেন অজু করে এসে দেখে হানিয়া তার জন্য জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করছে। জাবেন আসতে হানিয়া তার হাত মুখ মুছিয়ে দিয়ে দুজনে নামাজে দাঁড়ায়। মোনাজাতে তারা নিজেদের সন্তানের সুস্থতা আর নিরাপত্তার জন্য অশ্রু ঝরাতে ভুলে না। হায়া দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু তা তো হয়ই না, বরং কান্নারা যেন আরও কঠোরভাবে বের হয়ে আসতে চায়। হায়া হাত বাড়িয়ে আশিয়ানের ঠোঁটের কাছে রক্ত মুছিয়ে দেয়। চোখ আবার ভরে ওঠে তার। রক্ত মোছানো শেষ হলে হায়া দু হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে আশিয়ানকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফুপাতে থাকে। আশিয়ান তার মাথায় আর পিঠে হাত বুলিয়ে শান্ত করতে থাকে। আশিয়ানের উপরে শান্ত দেখা গেলেও ভেতরে ভেতরে সে বিধ্বংসী রাগে ফেটে পড়ছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে তার ভেতরটা আবারও কেঁপে ওঠে ক্রোধে। কিছু সময় পূর্বে আশিয়ান হায়ার এমন রুহ কাঁপানো চিৎকার শুনে নিজেকে আটকে রাখতে পারে না। সে দৌড়ে কলপাড়ের দিকে যেতে চাইলে একটা গুন্ডা তাকে আটকে দেয়। আশিয়ান তাকে ধাক্কা মেরে সরিয়ে কলপাড়ের দিকে ছুট লাগায়। কলপাড়ে ঢোকার আগে একটা নারী কায়ার সাথে তার ধাক্কা লাগে। আশিয়ান বুঝতে পারে এটা তার ব্যক্তিগত নারীটি ছাড়া আর কেউ নয়। হায়া আশিয়ানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে আশিয়ান হাত বাড়িয়ে তাকে নিজের বুকে নিয়ে আসে। তারপর চোখ উঠিয়ে সামনের দিকে তাকালে দেখতে পায় শরীফের গলায় হায়ার ওড়না। আশিয়ান বুঝতে বাকি থাকে না কেন হায়ার ওড়না শরীফের গলায়। সে হায়াকে একপাশে দাঁড় করিয়ে শরীফের কাছে গিয়ে তাকে উড়াধুরা পিটাতে শুরু করে। ততক্ষণে আগে দুটো লোকও এসে আশিয়ানকে আটকানোর চেষ্টা করে। যখন তারা দেখে তারা আশিয়ানকে আটকাতে পারছে না, তখন তারা আরও দুজনকে ডেকে নিয়ে এসে মারতে থাকে। একজন লোক পেছন থেকে আশিয়ানের কাঁধে আঘাত করায় সে নিজের খেই হারিয়ে ফেলে, হাঁটু ভেঙে বসে পড়ে নিচে। এর মধ্যে শরীফ উঠে সেও লোকগুলোর সাথে আশিয়ানকে মারতে শুরু করে। শরীফ আশিয়ানকে মারতে মারতে বলে, শরীফ আশিয়ানকে একটা গালি দিয়ে বলে, আমার গায়ে হাত দিলি তুই, আজই তোর শেষ দিন। এই বল্টু যা, তোর আমদাটা নিয়ে আয়, খেলারে এখনই যাব দিমু। বল্টু নামের লোকটি শরীফের কথা শুনে কাজে লেগে পড়ে। অন্যদিকে হায়া শরীফের মুখে এমন কথা শুনে আরও ভয় পেয়ে যায়। সে ছুটে গিয়ে শরীফের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ ওনাকে এবারে মতো মাফ করে দিন, কিছু করবেন না ওনাকে, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ ছেড়ে দিন ওনাকে। শরীফ হায়া চুলের মুঠি ধরে টেনে তাকে দাঁড় করায়। তারপর রাগে হেসে সে বলে, তোর ওনায় হাত দিছিলাম বলে তোর স্বামী আমার গায়ে হাত দিছে না, এখন ওর সামনেই তোরে আমি আদর করব, দেখি শালাই কি করতে পারে। হায়া এক হাত দিয়ে নিজের মাথায় থালা শরীফের হাত চেপে ধরে। শরীফ এত জোরে তার চুলের মুঠি ধরেছে মনে হচ্ছে সেই জায়গাটি খুবলে উঠে আসবে। আশান শরীফের এমন কথা শুনে শরীফকে গালি দিয়ে বলে, ওরে ছাড়, তোর কলিজে আমি রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো। তো সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? ছাড় আমায়। আশান খ্যাপা বাঘের মতো করছে। তাকে তিনজন লোক চেপে ধরে আছে, তাও পারছে না। লোকগুলোর জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে আশানকে ধরে রাখতে। এদিকে তাদের এত চিল্লাচিল্লি শুনে ডাকাত দলের লিডার বের হয়ে আসে নিজের রুম থেকে। ফজরের নামাজ পড়ছিল সে। সে এসে এমন কুরুক্ষেত্র থেকে সকলকে ধমকে উঠে। সে শরীফকে উদ্দেশ্য করে বলে, শরীফ, তুই মেয়েটাকে এমনি ধরে রেখেছিস কেন? আর ওর স্বামীকে বা ওরা এভাবে ধরে রেখে কেন? শরীফ নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলে, ওস্তাদ, ওরা পালাতে চেয়েছিল, কিন্তু আমি দেখে ফেলি, শালাই আমারে মাইরা ভাগতে চাইলে ওরা আইসা ধইরা ফেলে। শরীফ কথা শেষ করার সাথে সাথে হায়া বলে, উনি মিথ্যে বলছেন, উনি আমার সাথে নোংরামো করার চেষ্টা করে, তাই আমার হাজবেন্ড ওনাকে মেরেছে, বিশ্বাস করুন আমার কথা। ওই শালি চুপ কর, আরেকটা মিথ্যা কথা কইলে জিব্বা ছেইরা ফেলমোটাই না। ডাকাতের লিডার চিৎকার করে উঠে বলে, চুপ। সকলে তার চিৎকার শুনে শান্ত হয়ে যায়। সে শরীফের সামনে এসে বলে, ওরে ছাড় শরীফ। শরীফ হায়াকে ছেড়ে দিলে সে দৌড়ে গিয়ে আশিয়ানকে জড়িয়ে ধরে। আশিয়ানকে ধরে রাখা তিনজনকে সে একই নির্দেশ দেয়। তারা আশিয়ানকে ছেড়ে দেয়। লিডার এবার সবার উদ্দেশ্যে বলে, এখানে কি হয়েছে এমন খুইলা ক। যারই দোষ থাকুক তারে এখনই শাস্তি দিব আমি।
শরীফ ও আশানকে মারা লোকগুলো শরীফের কথায় হ্যাঁ হ্যাঁ করতে থাকে। লিডার এবার আশানকে জিজ্ঞেস করলে আশান বলা শুরু করে। আমার স্ত্রীর শরীর খারাপ লাগে, অনেক ভুলে কয়ে তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এই লোকটির মাধ্যমে। হায়াকে পাহারা দেওয়া লোকটিকে দেখিয়ে বলে আশিয়ান। আমি ঘরের দুয়ারে দাঁড়িয়ে দেখছিলাম আমার স্ত্রী ওয়াশরুম থেকে বের হয়ে কলপারে আসে মুখে পানি দেওয়ার জন্য। তখনই শরীফ এসে ওনাকে পাঠিয়ে দিয়ে কলপারে ঢুকে পড়ে। একটু পরেই আমি আমার বইয়ের চিৎকার শুনি। এসে দেখি আমার বইয়ের ওনার তার গলায়। এটা দেখে কার বুঝতে বাকি থাকে যে আমার বইয়ের গায়ে নোংরা হাত দেওয়া হয়েছে। আমি রাগের মাথায় তাকে মারা শুরু করলে অন্যরা এসে আমায় মারতে শুরু করে। উনি একজনকে পাঠিয়েছে আমাকে জবাই করার জন্য রামদা আনতে, আর এও বলেছে আমার চোখের সামনে আমার বুকে ধর্ষণ করবে। আশান এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে। তার কথা শেষ হওয়ার সাথে সাথে শরীফ অস্থির হয়ে চিৎকার করে বলা শুরু করে। ওস্তাদ, এই শালায় মিথ্যা কথা কইতাছে, সব ওগো বানানো নাটক, মিথ্যা না হইলে সবুজ জিগান। সবুজ সেই লোকটি যাকে হায়া ওয়াশরুমের বাইরে পাহারা দিচ্ছিল। সবুজ শরীফের চোখ রাঙানিতে আমতা আমতা করে বলে, হ ওস্তাদ, শরীফ ভাই ঠিক কথাই কইছি, ওই শালারা পালাইতে চাইছিল। আশান এবার আর মাথা গরম করে না, আর না বিচলিত হয়। সে ডাকাত দলের লিডারকে বলে, আমার ওয়াইফকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার বদলে তাকে আমি আমার প্লাটিনামের ব্রেসলেট দিয়েছিলাম। আপনি ওনার পকেট চেক করেন, তাইলেই পেয়ে যাবেন। সবুজের পকেট চেক করা হলে সত্যি সত্যি আশানের কথা অনুযায়ী ব্রেসলেট পাওয়া যায়। শরীফ নিজের পক্ষে আবারও সাফাই দিতে গেলে তাদের লিডার কৌশে একটা থাপ্পড় মারে শরীফকে। শরীফ ছিটকে নিচে গিয়ে পড়ে। ডাকাতদের লিডার বয়স্ক হলে কি হবে, শক্তি ও বুদ্ধির থেকে বেশ বিচক্ষণ। লিডার শরীফের কলার ধরে একটা গালিতে নিচ থেকে উঠিয়ে বলে, তোর কলিজা দেহি বেশি বড় হইয়া গেছে রে শরীফ, তুই আমার কথা অমান্য করার সাহস দেখাস। তোরে কইছিলাম না পোয়াতি মাইয়া গো, গায়ে হাত দিবি না। তোর বউরে যদি এমন অবস্থা করতো তোর কেমন লাগতো? নাকি তুইও এমনই কোনো ঘটনার মাধ্যমে দুনিয়ায় আসছস? লিডারটি শরীফকে আরো অনেক আজে বাজে কথা শোনায় আর প্রহার করে। বেশ কিছুক্ষণ মারার পর তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে সকালে চলে আসে। বর্তমান অতিরিক্ত ক্লান্তি আর টেনশন কখন যে আশানের চোখ লেগে এসেছে তার খেয়ালই নেই। হঠাৎই অনেক চিৎকার চেঁচামেচি আর গুলির শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তাদেরকে আগে রুমটা আটকে রেখে বাহির থেকে ছিটকানি লাগিয়ে লোকগুলো নাস্তা করতে গিয়েছে। হায়াও ঘুমিয়ে পড়েছিল কাঁদতে কাঁদতে। তার ঘুমটাও গোলাগুলির শব্দে ভেঙে যায়। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে ঘরের এক কোণায়। কিছুক্ষণ পরে কতগুলো পায়ের শব্দ শোনা যায় তাদের রুমের বাইরে। মিনিটের ব্যবধানে কেউ একজন দরজা খুলে দিলে সূর্যের আলো অন্ধকার রুম থেকে আলোকিত করে তোলে। বনু, পুতুল। অতি পরিচিত দুটো গলা থেকে পরিচিত ডাক শুনে হায়া আসেন সহজে তাদের চিনে ফেলে। হায়া আসেনের বুক থেকে মুখ তুলে দেখে তার ভাইয়েরা এসেছে পুলিশ সহ। জাইন আর জাহান হাঁটু গেড়ে বোনের সামনে বসে পড়ে। হায়া আশিয়ানকে ছেড়ে ভাইদের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে শুরু করে। বড়দা ভাই, জাহিন তাদের আদরে বোনকে জড়িয়ে ধরে। তাদের দুজনের চোখে পানি ছলছল করছে। হায়া কাঁদতে কাঁদতে ভাইদের বুকে অজ্ঞান হয়ে যায়। অতিরিক্ত কান্না, ভয়, দুশ্চিন্তায় অনেক দুর্বল হয়ে পড়েছে। হায়া কোনো শব্দ করছে না দেখে জাহান হায়ার মুখ তুলে দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে। মুহূর্তেই তিনজন পুরুষ বিচলিত হয়ে পড়ে তাকে নিয়ে। আশান হায়াকে নিজের কাছে নিয়ে এসে তার গালে কয়েকবার চাপড় মেরে ডাকতে থাকে। বউ, এই বউ, ওঠো, কি হয়েছে তোমার? জাহান হায়ার পালস রেট ও চোখ পরীক্ষা করে বলে, অতিরিক্ত ভয় ও দুশ্চিন্তায় এমনটা হয়েছে। ওকে আমার কাছে দাও ভাই, আমি নিয়ে যাচ্ছি কোলে করে। তুমি জাইনের সাহায্যে আসো। না, আমি পারবো না ওকে নিতে। কথাটা বলে আশিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে হায়াকে কোলে তুলে বাইরের দিকে হাঁটা দেয়। রুমটা থেকে বের হয়ে দেখে বাইরের পরিবেশ বেশ ভয়াবহ। পুলিশের সাথে গোলাগুলি বেশ কয়েকজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন হলো ডাকাতের লিডার। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সেই জায়গা ত্যাগ করার জন্য পা বাড়ালে তার নজরে আসে শরীফ ও সবুজের দিকে। তারাও আহত হয়ে কাতরাচ্ছে। আশিয়ান ওদের দিলে এগিয়ে গিয়ে পুলিশকে বলে, এই দুজনের গায়ে কেউ হাত দেবেন না। এদেরকে সুস্থ করে আমার হাতে তুলে দেবেন, বিনিময়ে যত টাকা লাগে আমি দেব। জাহানের পুলিশ বন্ধু ইন্সপেক্টর শওকত হোসেন বলে, এমনটা করা যাবে না ভাইয়া, এবার এদের নাম তালিকায় উঠে গিয়েছে আর তাদের বের করা সম্ভব না। এটা করতে গেলে আমার চাকরি টানাটানি হয়ে যাবে। তাহলে এদের নাম তালিকা করবে না, কিন্তু এদের আমার চেয়ে কোনোভাবে চাই। আশিয়ান পর চোখ দিয়ে যেন আগুন ঝরছে, কিন্তু কণ্ঠ ন্যায় শান্ত। এদিকে পিটপিট করে চোখ মেলে তাকায় হায়া। হঠাৎই আলো চোখে এসে পড়ে, ভালো করে তাকাতে পারে না। আস্তে ধীরে সময় নিয়ে সে ভালো করে তাকাতে পারে। প্রথমে সে আশেপাশে জায়গা চেনে উঠতে পারে না। একটু সময় নিয়ে তাকিয়ে দেখলে বুঝতে পারে সে তার ও আশিয়ানের রুমে আছে।
আস্তে আস্তে তার সব কথা মনে পড়তে শুরু করে। কিভাবে তাদের কিডন্যাপ করা হয়েছিল, কিভাবে তারা শ্লীলতা হানির করার চেষ্টা হয়েছিল, অবশেষে কিভাবে তাদের উদ্ধার করা হয়েছিল, সবগুলো ঘটনা মনে পড়ে তার। ভয় হায়ার আত্মা আবারও কেঁপে ওঠে, কিন্তু সেই ভয় বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কিছুক্ষণ পরেই সে নিজের আত্মার মানুষগুলোর কণ্ঠ পায়। হায়ার খেয়াল করে দেখে তাদের রুমে তার ফ্যামিলির প্রায় সবাই উপস্থিত। নিজের মাথার কারো হাতের উপস্থিতি অনুভব করতে পেরে হায়া চোখ উঠিয়ে তাকালে দেখতে পায় নিজের জন্মদাতাকে। জাবিয়ান মেয়ের মাথায় শিউরে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হায়া তার দিকে তাকালে জাবিয়ান বলে, এখন কেমন লাগছে মা? শরীর খারাপ লাগছে কি? পিতার স্নিগ্ধ কণ্ঠে আদরের পরশমাখা প্রশ্নটি শুনে হায়া যেন ফিরে গেল শৈশবের সে সহজ সরল সময়ে। অশ্রু আটকে রাখতে পারল না সে। ঠোঁট কাঁপতে কাঁপতে শিশুর মতো কেঁদে ফেলল। তার মনে হয়েছিল আর হয়তো কখনো দেখা হবে না এই মানুষটির সঙ্গে, যিনি শুধু পিতা নন, তার জীবনের প্রথম ভালোবাসাও বটে। প্রতিটি নারীর জীবনের প্রথম প্রেম পুরুষটি হয় তার পিতা, যিনি শত ব্যস্ততার মধ্যেও কন্যার হাত ধরে পথ চলেন, যিনি প্রতিটি কান্নার আগে বুঝে ফেলেন তার মেয়েটির না বলা ব্যথা। যে স্নেহের ছায়ে এক কন্যা শিশু বেড়ে ওঠে, সে স্নেহ, সে ভালোবাসা সমগ্র জীবনে আর কোনো পুরুষের কাছ থেকে পাওয়া সম্ভব হয় না অনেক সময়। পিতার ভালোবাসা নিঃশর্ত অথচ নিঃশব্দ। আর ঠিক সেই নিঃশব্দ ভালোবাসার উপস্থিতি টের পেয়ে হায়ার চোখ ভেসে গেল আবেগের জলে। জাবিয়ান মেয়ের কান্না দেখে বিচলিত হয়ে পড়ে, সে সাথে সেখানে উপস্থিত সকলেও। জাবিয়ান অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? খারাপ লাগছে বেশি? যাও গাড়ি বের করো। আমি বলেছিলাম না তোমাদের ওকে ডাইরেক্টই হসপিটাল নিয়ে যেতে, কিন্তু তোমরা শুনলে না আমার কথা। প্রথম দুটো প্রশ্ন হায়াকে করে, বাকি কথাগুলো জাইনকে উদ্দেশ্য করে বলে। জাবিয়ান হায়াকে আস্তে করে বসিয়ে দিয়ে বেড থেকে নামাতে গেলে হায়া বলে, পাপা আমার খারাপ লাগছে না, তাহলে কাঁদছো কেন মা? তোমায় দেখে কান্না পাচ্ছে তাই। আমায় দেখো, কিন্তু কেন? প্রচন্ড বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে জাবিয়ান। হায়া ছলছল চোখে বলে, আমি ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না আমার, আমি হয়তো তার আগেই। জাবিয়ান মুখ চেপে ধরে, হায়াকে বাকি কথাটা বলতে দেয় না। জাবিয়ান ধরা গলায় বলে, বাজে কথা বলবে না আর কখনো। তোমার বাবা যতদিন নিঃশ্বাস নিবে এই পৃথিবীর বুকে, ততদিন তোমার প্রটেক্ট করা যাবে। হায়া জাবিয়ানের বুকে মাথা রাখে। জাবিয়ান আস্তে আস্তে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। বাকিরা কালকের এমন ঘটনা সম্পর্কে টুকটাক প্রশ্ন করতে থাকে। হায়া তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে খেয়াল করে এখানে সবাই উপস্থিত থাকলেও তার বর সাহেব নেই। হায়া চিত্ত চঞ্চল হয়ে ওঠে। লোকটাকে দেখার জন্য মনটা ছটফট করতে থাকে। তার ছটফটানি কয়েক মিনিটের মধ্যেই হাওয়া হয়ে যায় যখন সে দেখে আসিয়ান ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করছে। হায়া ভালো করে খেয়াল করে দেখে আসিয়ানের কপালের একপাশে দুটো ব্যান্ডের ক্রস আকারে দেয়া, ঠোঁটের এক কোণে কালচে হয়ে আছে। বিষয়টা দেখে তার একটু বেশি খারাপ লাগে। সে ওই রুক্ষ পুরুষালী ওষ্ঠচ ছোঁয়ার আগেই অন্য কেউ সেটাকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। আশান ফোন কেটে হায়ার দিকে তাকালে দেখতে পায় তার পুতুল বউ তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গোলমোলো মুখটা কয়েক ঘন্টার ব্যবধানে শুকিয়ে এইটুক হয়ে গিয়েছে। সেও এক ধ্যানে তাকিয়ে থাকে ওই আদুরের মুখটার দিকে। সকলে কালকের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে কথা বললেও হায়া ও আশান একে অপরের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। চোখে চোখে অনেক অনুভূতি, কথা প্রকাশ করলেও তার কণ্ঠ নিশ্চুপ। তাদের এই নীরবতা আর কারো চোখে ধরা না পড়লেও হানিয়ার চোখে ধরা পড়ে যায়। হানিয়া খেয়াল করে সবাই কথা বললেও তার মেয়ে ও জামাতা চুপ করে একে অপরের দিকে তাকিয়ে আছে। মুহূর্তে বুঝে যায় কিছু বিষয়। হানিয়া সকলের উদ্দেশ্যে বলে, আমাদের এখন যাওয়া উচিত, কারণ হায়া আর আশিয়ানের রেস্ট নেওয়া প্রয়োজন। কাল থেকে তো ওদের উপর ধকল কম গেল না, সেই সাথে আমাদের সকলেরও। সকলে ভেবে দেখে হানিয়ার কথাটা ঠিক। কাল সারা রাত তারা সকলে নির্ঘুম রাত কাটিয়েছে ছেলেমেয়েদের চিন্তায়। সেই সাথে হায়া আশানকে দেখেও ক্লান্ত লাগছে। সকলে এক এক করে রুম থেকে বের হয়ে আসে। হানিয়া যাওয়ার আগে হায়াকেও বলে, আসো তোমায় ফ্রেশ করিয়ে দিয়ে যায়। হায়া কিছু বলার আগে আশান গম্ভীর গলায় বলে, আমি ওকে হেল্প করে দেবো মাম্মাম ফ্রেশ হতে। তুমি আমাদের দুজনের জন্য খাবারের কিছু পাঠিয়ে দিও কাউকে দিয়ে। হানিয়া মনে মনে হেসে ওঠে। সে জানতো তার কথার পরিপ্রেক্ষিতে এমন কিছুই বাক্য শুনতে চলেছে সে, আর হলো তাই। হানিয়া মেয়েকে আদর করে আশানের কাছে আসে। আশানের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে গুছিয়ে দিয়ে বলে, এভাবে একে অপরের ঢাল হয়ে থেকো সারাটা জীবন। ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দিয়ে গড়ে নিও একটা সুখের নেই, যেটা তোমাদের দুনিয়াতেই জান্নাতের অনুভূতি দিবে। আশিয়ান স্মিত হেসে মাথা নাড়ায়।
হানিও চলে যায় নিচে। আশিয়ান দরজা লক করে নিজের শার্ট খুলতে খুলতে কাবার্ডের কাছে চলে যায়। সেখান থেকে হায়ার একশো ড্রেস পরে এসে সেটা ওয়াশরুমে রেখে আসে। তারপর আসে হায়ার কাছে। তার কাছে এসে আস্তে করে হায়াকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয় ওয়াশরুমের দিকে। হায়া এক হাত দিয়ে আশিয়ানের গলা জড়িয়ে ধরে এক ধ্যানে তাকিয়ে থাকে তার বরের দিকে। লোকটাকে সে এখন প্রচণ্ড ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে এক আকাশ সমান দ্বিধা, অস্বস্তি ও অভিমান। পূর্ব প্রথম অনুভূতি প্রকাশ করে বাজেভাবে প্রত্যাখ্যান পেয়েছিল। তার ভাবনা চিন্তার মাঝে আশিয়ান তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটাবে বসিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকে। ঠান্ডা পানির স্পর্শে হায়ার ধ্যানভঙ্গ হয়। সে নিজেকে বাথটাবে পেয়ে কিছুটা চমকে গেলেও মুখে কিছু বলে না। হায়া দেখে আশিয়ান এখনও দাঁড়িয়ে আছে বাইরে না গিয়ে, তাই সে স্মিত স্বরে বলে, যাচ্ছেন না কেন বাইরে? বাইরে যান। আশিয়ান গা ছাড়া ভাব নিয়ে বলে, আমি যাব না, এখানে দাঁড়িয়ে তোমায় পাহারা দেব। এমনিতে তোমার পায়ে ব্যথা, তার উপরে শরীর দুর্বল, বাথটাব থেকে উঠতে কিছুতে পড়ে যাও। এসব কথা চিন্তা করেই আমি ভেবেছি যাব না বাইরে। হায়া আশিয়ানের কথা শুনে বড় বড় চোখ করে তাকায়। আশিয়ান যদি এখানে দাঁড়িয়ে থাকে তাকে সে শাওয়ার নিবে কিভাবে, চেঞ্জই বা করবে কিভাবে? লজ্জা না, হার্ট অ্যাটাক করে বসে। হায়া তড়িঘড়ি করে বলে, আমার পায়ে তেমন ব্যথা নেই, আপনি বেরোন তাড়াতাড়ি করে। আশিয়ান বুকে হাত গুজিয়ে বলে, নো ওয়ে, আমি যাচ্ছি না কোথাও। হায়া করুণ স্বরে বলে, প্লিজ আশিয়ান ভাই। ভাই বলে ডাকলে তো আরো আগে যাব না, বরং বাথটাবে আমিও আসছি তোমাকে কোম্পানি দিতে। লজ্জা করে না বরকে ভাই বলে ডাকতে? কাল আমাদের বাবু হলে সে তো আমায় মামা বলে ডাকবে তোমার জন্য। আশিয়ান ভৎসনা করে কথাগুলো বলে হায়াকে। হায়ার একটু রাগ হয় তার ভৎসনা শুনে। সে দাঁত কিরমির করে বলে, ভালোবাসাবাসির খবর নেই, সে চলে গিয়েছে বাবুতে। আপনার কথা শুনলে মনে হয় এই বাথটাবের পানিতেই চুবানি দিয়ে নিজেকে শহীদ করে দিই। আশিয়ানের কুচকানো ভ্রুদ্বয় সোজা হয়ে যায়। হালকা পাতলা রাগের দেখা পাওয়া চোখ জোড়াতেও অদ্ভুত এক শীতলতা নেমে আসে। পুরুষালী ঠোঁটের কোণে দেখা দেয় এক ভালো লাগার ছোঁয়া। আশিয়ান হায়ার কথা শুনে নিজের একটা হাত বাথটাবের উপর রেখে হায়ার মুখের উপর ঝুঁকে আসে। নিজের মুখটা হায়ার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিসে হাসকি টেনে বলে, আমি তো সদাই প্রস্তুত তোমাকে আমার ভালোবাসায় নিঃশেষ করতে। শুধু চেয়ে আছি তোমার একটি মাত্র সম্মতির দিকে। তারপর এমন ভাবে আবৃত করব তোমায় ভালোবাসার মায়াজালে, তুমি নিজে আমাদের হারিয়ে যেতে চাইবে বারে বারে। আশিয়ানের এমন নেশাক্ত গলায় লাগামহীন কথা শুনে হায়ার লজ্জায় জান যায় যায় অবস্থা। সে ছট করে নিজেকে বাথটাবে পানিতে ডুবিয়ে দেয়। আশিয়ানের তার লজ্জা বুঝতে পেরে উচ্চস্বরে হা হা করে হেসে দেয়। তারপর ওয়াশরুম থেকে বের হতে হতে বলে, তাড়াতাড়ি শাওয়ার নাও, ঠান্ডা লাগলে তার প্রতিষেধক হিসেবে আমাকেই গ্রহণ করতে হবে কিন্তু। দরজা খোলার শব্দে আশান সেদিকে তাকায়। দরজা বন্ধ ধরে আস্তে আস্তে বের হয়ে আসছে। আশান চপল পায়ে সেদিকে এগিয়ে যায়। হায়ার একদম কাছে গিয়ে তাকে আস্তে করে কোলে তুলে বেডে এনে বসিয়ে দেয়। হায়ার মাথা থেকে টাওয়ালটা খুলে নিয়ে মাথা মুছিয়ে দেয় ভালো করে। তারপর চুল আছড়ে দিয়ে খাবারের প্লেট সামনে এনে দিয়ে বলে, তুমি খাওয়া শুরু করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হায়া প্লেটটা হাতে তুলে নিয়ে আসে, নিজের কাপড় জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অল্প কিছুক্ষণ পরে বের হয়ে আসে মাথা মুছতে মুছতে। গায়ে কাপড় বলতে একটা ট্রাউজার আর গলায় টাওয়াল ঝুলানো। আশিয়ান হায়ের দিকে তাকিয়ে দেখে হায়া না খেয়ে আদর্শ হয়ে ফোন টিপছে। আশিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে হায়ার সামনে এসে দাঁড়ায়। হায়ার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে গমগমে গলায় বলে, না খেয়ে ফোন টিপছো কেন স্টুপিড? হঠাৎ করে এমন ধমক খেয়ে হায়া তবদা মেরে বসে থাকে। সে চোখ পিটপিট করে আশানের দিকে তাকায়। আশানের চিনচিন কপালে জ্বলতে থাকা রাগটা ধূপ করে পড়ে গিয়ে সেখানে দেখা মিলে একরাশ মুগ্ধতার। হায়ারে পিটপিটিয়ে তাকানোটা আশানের ভীষণ পছন্দের। হায়া আমতা আমতা করে বলে, একা খেতে ভালো লাগে না আমার, তাই আপনার জন্য ওয়েট করছিলাম। আশিন আর কোনো কথা বলে না। টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে এসে হায়ার সামনে এসে বসে তার খাবারের প্লেটটা হাতে নেয়। হায়ার প্লেটে লোকমা মাখতে দেখে হায়া ফট করে বলে, আরে বাবা, আমি তো নিজের হাতেই খেতাম, একা খেতে ভালো লাগছিল না দেখে খাইনি। আপনি আপনার খাবারটা খান, আমি আমারটা হায়া নিজের কথা শেষ করার আগে আশিন তার মুখে খাবার পড়ে দেয়। হায়া হতভম্ব হয়ে মুখ নাড়াতে ভুলে যায়। আশিয়ান তাকে চোখ গরম করে বলে, মুখ নাড়াও। হায়া আবার বাধ্য বালিকার মতো মুখ নাড়িয়ে খেতে থাকে। মুখের খাবার শেষ হওয়ার সাথে সাথে আরেক লোকমা হাজির হয় হায়ার সামনে। হায়া চুপচাপ সেটা মুখে তুলে নেয়। এভাবে কয়েক লোকমা খাওয়ার পর হায়া নিজের মুখের সামনে একটা হাত এনে বলে, আমাকে খাওয়াচ্ছেন তো খাওয়াচ্ছেনই, নিজে খান এবার। এফাকে আমি একটু শ্বাস নিয়ে নিই। ফুস করে একটা শ্বাস ফেলে কথাটা বলে। ভাবখানা এমন তাকে নিয়ে গাধার খাটুনি খাটাচ্ছে আশিয়ান। হায়ার এমন নাটক দেখে একটু বিরক্ত। মেয়েটা বড্ড বেশি নাটকবাজ।
বাপ ভাই আর বর্তমানে তার আদর আহ্লাদে এমন নাটকবাজে পরিণত হয়েছে। আশিয়ান নিজের মুখে খাবার দেওয়ার আগে অল্প আওয়াজে বলে, নাটকবাজ কোথাকার। হায়া যেহেতু আশিয়ানের একদম সামনে বসে আছে তাই সে সহজেই আশিয়ানের হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।